মাননীয় স্পিকার, আমি শুরুতেই শুকরিয়া আদায় করছি আমার মহান রবের, যিনি আজকে আমাকে এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন। একই সাথে আমার পিরোজপুরের সর্বস্তরের জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় স্পিকার, প্রতি বছরই দেশের বাজেটের আকার বাড়ছে, কিন্তু স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত কোনো অর্থ বছরই শতভাগ বাজেট বাস্তবায়নের করতে আমরা দেখিনি। পরিসংখ্যান বলছে বাজেটের আকার ধারাবাহিকভাবে জ্যামিতিক হারে বাড়লেও বাজেটের বাস্তবায়ন হার উল্টো পথেই হাঁটছে। মাননীয় স্পিকার, 2024-25 অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের হার নেমে আসে 67.85%, যা 1976-77 সালের পর এটাই সর্বনিম্ন। আবার 2025-26 অর্থ বছরের প্রথম 10 মাসে হার দাঁড়িয়েছে 41.41%। এ ধারাবাহিক ঘাটতি বাজেট ব্যবস্থাপনার গভীর কাঠামোগত দুর্বলতার দিকে ইঙ্গিত করছে। মাননীয় স্পিকার, বিশেষজ্ঞদের মতে অবাস্তব অতিরিক্ত উচ্চবিলাসী রাজস্ব লক্ষ্য, কর, জিডিপি অনুতাপের দীর্ঘদিনের নিম্ন অবস্থান, ক্রমবর্ধমান ঋণ ও সুদের চাপ, নীতি প্রণয়নের অতিকেন্দ্রীকরণ, দক্ষ জনবলের ঘাটতি, উচ্চ মূল্যস্ফীতি, প্রকল্প বাস্তবায়নের ধীরগতি এবং প্রশাসনিক দুর্বলতা সব মিলিয়ে এ বাজেট বাস্তবায়ন সম্ভব নয়। মাননীয় স্পিকার, প্রস্তাবিত 9,38,000 কোটি টাকার বাজেট একটি উচ্চাভিলাষী বাজেট। এ বাজেট বাস্তবতার সাথে অসামঞ্জস্যপূর্ণ একটি বাজেট। এই বাজেট বাস্তবায়নের প্রধান সমস্যা হলো অবাস্তব রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা, বিশাল ঘাটতি পূরণে ব্যাংক ঋণ নির্ভরতা এবং চলমান উচ্চ মূল্যস্ফীতি। এছাড়াও দুর্বল আর্থিক কাঠামো, ব্যাংক খাতের মূলধন সংকট ও দক্ষ প্রশাসনিক সক্ষমতার অভাবে বাজেট বাস্তবায়ন নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। মাননীয় স্পিকার, প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে 1,36,606 কোটি টাকার বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, কিন্তু দুই মন্ত্রণালয়ের 3 বিভাগের বরাদ্দ অনুযায়ী প্রাথমিক ও গণশিক্ষা বিভাগে 46,738 কোটি টাকা, শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভাগে 57,302 কোটি টাকা এবং কারিগরি মাদ্রাসা বিভাগের জন্য বরাদ্দ দেখানো হয়েছে 18,457 কোটি টাকা। এসব বরাদ্দ মিলে দাঁড়ায় মাননীয় স্পিকার 1,22,495 কোটি টাকা, অথচ বরাদ্দ দেখানো হয়েছে 1,36,606 কোটি টাকা। তাহলে মাননীয় স্পিকার, বরাদ্দের এই 14,000 কোটি টাকার হিসাব কোথায়? এই টাকা কোথায় খরচ হবে সেই বিষয়টি এখানে দেখানো হয়নি। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতার জুলাই গণ অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের কথা বললেও আমরা দেখতে পাই মাঠ পর্যায়ে বিএনপির অনেক কাজই জুলাই স্পিরিটের সঙ্গে মেলে না। মাননীয় স্পিকার, এখানে জমি দখল, অফিস দখল, বেপরা চাঁদাবাজি চলছে। জুলাই স্পিরিটের বিরুদ্ধে বিএনপি যা করছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো যে ইতিমধ্যে তারা 56টি উপজেলায় জেলা পরিষদের প্রশাসকের নামে অগণতান্ত্রিকভাবে নির্বাচনে পরাজিত কিছু ব্যক্তিদেরকে তারা দায়িত্ব দিয়েছে। একই সাথে মাননীয় স্পিকার, গত 11 জুন সরকার দেশের 8টি নগর উন্নয়ন কর্তৃপক্ষের 1 বছরের জন্য চুক্তিভিত্তিক বিএনপি দলীয় কিছু নেতাকর্মীদেরকে সেখানে নিয়োগ দেওয়া হয়েছে। তাহলে জুলাই স্পিরিটের যে মূল চেতনা ছিল রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র মেরামতের, সেই চেতনা কোথায়? মাননীয় স্পিকার, বিএনপি শুধুমাত্র জুলাই স্পিরিটের সঙ্গেই চেতনা বিরোধী কাজ করছে না, বরং তাদের ঘোষিত 31 দফার বিরুদ্ধেও তারা অবস্থান নিয়েছে। মাননীয় স্পিকার, বিএনপির যে স্লোগান ছিল সবার আগে দেশ, এই স্লোগান দেখে জনগণ এখন বলছে আসলে সবার আগে দেশ এটি তাদের একটি স্লোগান মাত্র, এটি তাদের মনের কথা নয়, বরং এই স্লোগান হয়ে গেছে এখন সবার আগে বিএনপি, সবার আগে ক্ষমতা। মাননীয় স্পিকার, আমরা দেখতে পাচ্ছি যে সরকার দলীয় সংসদ সদস্যগণ যেভাবে বাজেট বরাদ্দ পাচ্ছেন, যেভাবে তারা সরকারের বিভিন্ন দপ্তর থেকে বরাদ্দ পাচ্ছেন, আমরা যারা বিরোধী দলীয় সংসদ সদস্য আছে আমাদেরকে সেই বরাদ্দ থেকে বঞ্চিত করা হচ্ছে। মাননীয় স্পিকার, বিনিয়োগের শুল্ক ছাড় কিংবা প্রণোদনার ওয়াদা দিলেও বিনিয়োগ আসার সম্ভাবনা তৈরি হবে না যদি আইন শৃঙ্খলা ব্যবসা বান্ধব পরিস্থিতি তৈরি না হয়। আমরা অতি সম্প্রতি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সাথে সরকারের যে আচরণ দেখেছি তাতে সুস্পষ্ট বোঝা যায় সরকার ব্যবসা বান্ধব কোনো পরিবেশ সৃষ্টি করতে হয়তো চায় না। একই সাথে তারা একটি হাসপাতালের ব্যাপারে যে আচরণ করেছে মাননীয় স্পিকার, একটি সুষ্ঠু তদন্ত বাইরেই তড়িঘড়ি করে একটি হাসপাতালের লাইসেন্স তারা বাতিল করেছে, যেটা মনে হচ্ছে যে মাথা ব্যথা হওয়ার কারণে মাথা কেটে দেওয়ার সামিল। মাননীয় স্পিকার, এখানে একটি বক্তব্য আমি বলতে চাই, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী কিছুদিন আগে একটি বক্তব্য ফেসবুকে ভাইরাল হয়েছে মাননীয় স্পিকার, সেখানে মাননীয় স্পিকার আমাকে একটু সময় বাড়িয়ে দেবেন, সেখানে ভাইরাল হয়েছে মাননীয় স্পিকার, সেখানে তিনি বলেছেন, কোট আনকোট, তিনি বলছেন আপনাকে হাত জোর কইরা কই কোনো রকম ইলেকশনটা পার কইরা দেন, ইলেকশনের পরে দেখবেন কি রূপ আমার। তিনি একটি শব্দ বলেছেন, তিনি বলেছেন জাউরা রূপ দেখবেন আমার। মাননীয় স্পিকার, এটা হয়তো অসংসদীয়, এই জন্য আমি এটা বললাম না। জি, 1 মিনিট সময় বাড়ানো হলো। থ্যাংক ইউ। 1 মিনিট, ধন্যবাদ।
তাহলে জনগণের মনে এখন প্রশ্ন দেখা দিয়েছে, তড়িঘড়ি করে হাসপাতাল লাইসেন্স বাতিল করার মাধ্যমে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তার সেই রূপটি দেখালেন কিনা। মাননীয় স্পিকার, আমি আমার এলাকার কিছু কথা বলতে চাই। মাননীয় স্পিকার, আমার নির্বাচনের সময় আমার নির্বাচনের ওয়াদার মধ্যে দুটি ওয়াদা খুব প্রথম সারির দিকে ছিল। একটি ছিল পিরোজপুরকে একটি অর্থনৈতিক অঞ্চল হিসেবে ঘোষণা করে আমাদের শিল্প কলকারখানা স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, এবং আরেকটি ছিল পিরোজপুরে রেল লাইন নেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমাদের নির্বাচনের এই আমার যে ওয়াদাটি ছিল, যেটি আমি জাতীয় সংসদে আমার ৭১ বিধিতে বক্তব্যে বলেছিলাম, আমার সেই দুটি দাবি পূরণ হয়েছে। পিরোজপুরকে অর্থনৈতিক হিসেবে ঘোষণা করার জন্য একটি পাস হয়েছে এবং রেল লাইনে যাওয়ার ব্যবস্থা হয়েছে। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আমার পিরোজপুরে মাননীয় স্পিকার ৬,০০০ কোটি টাকা দুর্নীতি হয়েছে, যেটি এই সংসদে সকলে জানেন। আমার এই ৬,০০০ কোটি টাকার কারণে বিগত ২ বছরে আমাদের পিরোজপুরে উন্নয়নমূলক কাজ হয়নি। আমাদের পিরোজপুর, নাজিরপুর প্রত্যেকটি এলাকা রাস্তাঘাট বিধ্বস্ত। আমি আজকে এই সংসদে দাঁড়িয়ে ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন হবিগঞ্জ ২ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আবু মনসুর সাখাওয়াত হাসান। জনাব আবু মনসুর সাখাওয়াত হাসান, আপনার সময় ৬ মিনিট। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজ সকালে আমরা জানতে পারলাম বাজেট প্রণয়ন শুরু হয় নভেম্বর মাস থেকে, কিন্তু আমাদের এই সরকার ফেব্রুয়ারির নির্বাচনের পর এই অল্প সময়ে ৯,৩৮,০০০ কোটি টাকার যে বাজেট, সুন্দর বাজেট উপস্থাপন করেছেন, সেই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, এই বাজেটের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাব এটা একটি কল্যাণমুখী রাষ্ট্র, তার মানে ওয়েলফেয়ার স্টেটের দিকে যাত্রা শুরু করার একটি বাজেট। এই বাজেটে হঠাৎ করে তৈরি হয়নি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘদিন উনি ইউরোপে ছিলেন, ইউরোপের বিভিন্ন কল্যাণধর্মী রাষ্ট্র সম্বন্ধে উনি সম্যক জ্ঞান লাভ করেছেন। আমাদের অর্থমন্ত্রী পৃথিবীর বিভিন্ন দেশের বাজেট পর্যালোচনার মাধ্যমে বাংলাদেশের উপযোগী একটি বাজেট উপস্থাপন করেছেন। সেই জন্য আমি আমাদের প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, এইবার বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা এবং পরিবেশের ব্যাপারে জোর দেওয়া হয়েছে। আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে এবং আমাদের এইবারের বাজেটে, গত বাজেটে যেখানে জিডিপি ছিল ১.৩৯%, এইবার ২% উন্নীত করা হয়েছে। আমরা আশা করব শিক্ষা ব্যবস্থাকে আমূল পরিবর্তনের মাধ্যমে বাস্তব এবং কর্মভিত্তিক শিক্ষার ব্যবস্থা নেওয়া হবে। মাননীয় স্পিকার, বর্তমানে এআই একটি নূতন দিগন্তের উন্মোচন করেছে। আমরা জানি চীনে কিছুদিন আগে এআই ব্রেন সৃষ্টির মাধ্যমে আমাদের প্যারালাইসিস এবং পার্কিনসনিজম, অন্যান্য অসুখ এআই ব্রেনের মাধ্যমে কন্ট্রোল করার ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা জানি কোভিড একটি মহামারী, সেটা বিভিন্ন স্ট্রেইনে রূপান্তরিত হয়। এআইয়ের মাধ্যমে সেই প্যান কোভিড ভ্যাকসিন আবিষ্কার করা হয়েছে। সেই ক্ষেত্রে আমি দাবি জানাবো আমাদের প্রতিটা জেলায় যেন এআই সেন্টার প্রতিস্থাপন করা হয়, যার মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা এআই শিক্ষার দিকে ধাবিত করতে পারি। মাননীয় স্পিকার, আমাদের মাদ্রাসাগুলোকে একটি আধুনিক এবং যুগ উপযোগী করে গড়ে তুলতে হবে এবং সমপ্রতিযোগিতায় তাদের আনতে হবে। মাননীয় স্পিকার, স্বাস্থ্যক্ষেত্রে যেখানে গত বছর জিডিপির বাজেট বরাদ্দ ছিল 0.058%, এবার সেখানে 1.02% বর্ধিত করা হয়েছে। হার্টের রিং, কিডনি ডায়ালিসিস মেশিন, চোখের লেন্স ইত্যাদির দাম কমানো হয়েছে এবং আমাদেরকে আগামীতে স্বাস্থ্যে অনেক সাশ্রয়ের সুযোগ করে দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, যে বিশাল বাজেট বরাদ্দ করা হয়েছে তার মাধ্যমে আমি বিশ্বাস করি
আমাদের ইউনিয়ন স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সেন্টারগুলোকে প্রাথমিক পর্যায়ে, উপজেলাগুলোকে আমাদের সেকেন্ডারি এবং জেলা হাসপাতালগুলোকে টার্সিয়ারি লেভেলে উন্নত করা হবে। মাননীয় স্পিকার, আমাদের অর্থমন্ত্রী মহোদয় ওনার বাজেট বক্তৃতায় বলেছেন, বিএনপি সরকারের লক্ষ্য শুধু হাসপাতাল বাড়ানো নয়, বরং বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে চিকিৎসা কেন্দ্রিক ধারা থেকে প্রতিরোধ কেন্দ্রিক ধারায় রূপান্তর করা। আমাদের বর্তমান যে চিকিৎসা ব্যবস্থা সেটা কিউরেটিভ সিস্টেম, অর্থাৎ রোগ হওয়ার পরে রোগ সারানোর ব্যবস্থা না হয়। আমি আশা করব এটাকে প্রিভেন্টিভ সাইডে নেওয়ার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী যদি একদিন বলেছিলেন প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, অতএব আমাদের ডিজি হেলথ অ্যাডমিনিস্ট্রেশন যেটা আছে, ডিজি হেলথ এডুকেশন আছে, তার পাশাপাশি ডিজি প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন স্থাপনের জন্য আমি জোর দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, তামাক একটি ক্ষতিকর বিষয়, এর জন্য তামাকের উপর আমাদের কর বর্ধিত করা হয়েছে। তামাকের প্রভাবে মানুষের শুধু হৃদরোগ, ক্যান্সার, স্ট্রোকে হয় না, আরেকটা অসুখ হয় বার্জাস ডিজিজ, যেটা নিম্ন আয়ের মানুষের বেশিরভাগ হয়ে থাকে। সেটা হলে পরে তাদের পা কেটে সারা জীবনের জন্য পঙ্গু করে দিতে হয়। এখানে প্রস্তাব করা হয়েছে 4 স্তরে, প্রিমিয়াম, উচ্চ, মাধ্যম এবং নিম্ন স্তরে সিগারেটের দাম বৃদ্ধি করার। আমার প্রস্তাব হলো প্রিমিয়ার এবং উচ্চ এই দুইটা বর্ধিত করা ঠিক আছে, কিন্তু মধ্যম ও নিম্ন আয়ের দুইটাকে একত্রে করে প্রতি প্যাকেট 100 টাকা করার জন্য আমার প্রস্তাব রইল। মাননীয় স্পিকার, বাংলাদেশের সকল অঞ্চল একই রকম না। সিলেটের সাথে বরিশালের একরকম না, চট্টগ্রামের সাথে রংপুর একই রকম না। অতএব আমার প্রস্তাব অঞ্চল ভিত্তিক উন্নয়নের স্বার্থে আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে বরাদ্দের ব্যবস্থা করা হোক। মাননীয় স্পিকার, আমাদের বর্তমান বাজেটে পরিবেশ উন্নয়নের জন্য গুরুত্ব দেওয়া হয়েছে। 25 কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে ইলেকট্রিক ট্রেন, বাস ইত্যাদির ব্যবস্থা করা হয়েছে, কিন্তু ঢাকা শহরে এই দ্রুতগামী যানবাহন। মাননীয় সদস্য, 1 মিনিট সময় বাড়ানো হলো। ধন্যবাদ। স্লথ গতির যানবাহন থাকার কারণে শহরে যাতায়াত ব্যবস্থায় যানজটের সৃষ্টি হয়। আমি আশা করি এই ব্যাপারে মাননীয় অর্থমন্ত্রী দৃষ্টি নিক্ষেপ করবেন। মাননীয় স্পিকার, আমাদের এইবার আমার বক্তব্য, আমি রোডস অ্যান্ড হাইওয়েকে আমার 3টা ব্রিজ, যেগুলো আমার বেইলি ব্রিজ, সেগুলো পাটাতন সরে গেলে সেখানে যাতায়াতের অসুবিধা হয়। আমি মাননীয় রোডস অ্যান্ড হাইওয়ে মিনিস্টার বরাবর আমার ডিও লেটার দিয়েছি ঠিক করার জন্য, এবং আমার এলাকার 4টি ব্রিজ এবং 5টি রাস্তা উন্নয়নের জন্য এলজিআরডি মন্ত্রী মহোদয়ের কাছে আমি আবেদন করেছি। আমি আশা করি এগুলো বাস্তবায়নের মাধ্যমে আমার এলাকার মানুষের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে। মাননীয় স্পিকার, সফল রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান যেমনি তলাবিহীন ঝুড়িকে। মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। আলোচনায় অংশগ্রহণ করবেন সিলেট 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য মুসাম্মদ তাহসিনা রুশদীর। মুসাম্মদ তাহসিনা রুশদীর, আপনার সময় 8 মিনিট। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে 2026-27 অর্থ বছরের বাজেট সম্পর্কে সাধারণ আলোচনায় অংশগ্রহণ করে আমি শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, এবং আমি আরও স্মরণ করতে চাই গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। মাননীয় স্পিকার, আমরা বিগত বছরগুলোতে লক্ষ্য করেছি যে যেদিন বাজেট ঘোষণা করা হয় সঙ্গে সঙ্গেই বাজারে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি লক্ষ্য করা যায়, কিন্তু এবছরেই এর ব্যতিক্রম ঘটেছে যে বাজেট ঘোষণার পর 10 দিনেরও বেশি অতিবাহিত হয়েছে, কিন্তু আমরা কোনো দ্রব্যমূল্যের, নিত্য প্রয়োজনীয় মূল্যের কোনো ঊর্ধ্বগতি লক্ষ্য করিনি। এটি নিঃসন্দেহে সাধারণ ভোক্তাদের জন্য একটি স্বস্তিদায়ক বার্তা এবং বাজার ব্যবস্থাপনায় সরকারের দায়িত্বশীল অবস্থানের প্রতিফলন।
মাননীয় স্পিকার, বর্তমান আমাদের দেশের অর্থনীতি পরিস্থিতি অত্যন্ত চ্যালেঞ্জপূর্ণ। বিগত ফ্যাসিস্ট আমলের সীমাহীন দুর্নীতি, অনিয়ম, রাষ্ট্রের সম্পদের অপব্যবহারের ফলে অর্থনীতি নানা ধরনের চাপ ও সংকটের মুখোমুখি হয়েছে। বিষয়টি সর্বঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা, এমন এক বাস্তবতায় কোন খাতকে অগ্রাধিকার দিয়ে সমাধান শুরু করা হবে সেটি ছিল একটি বড় চ্যালেঞ্জ। এই কঠিন পরিস্থিতিতেও মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক দিক নির্দেশনায় এবং তত্ত্বাবধানে মাননীয় অর্থমন্ত্রী একটি সময়োপযোগী, বাস্তবমুখী ও জনবান্ধব বাজেট উপস্থাপন করেছেন। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দেশের বৃহৎ জনগোষ্ঠী, নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জীবনযাত্রার ব্যয় কমানোর লক্ষ্যে নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর করের বোঝা হ্রাস করার উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমি বিশ্বাস করি এই পদক্ষেপ সাধারণ মানুষের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে এবং অর্থনীতিকে স্থিতিশীল করার প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে। মাননীয় স্পিকার, এই বাজেটে আগামী অর্থবছরের জন্য 6.5% অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে বিনিয়োগ নির্ভর কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদনমুখী অর্থনীতির বিকাশ, প্রয়োজনীয় নিয়ন্ত্রণ সংস্কার, আর্থিক খাতের স্থিতিশীলতা, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ সহ 10টি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার খাত চিহ্নিত করা হয়েছে। এসব অগ্রাধিকার দেশের অর্থনীতিকে একটি টেকসই ভিত্তির উপর দাঁড় করাতে সহায়ক হবে। বিশেষ করে শিল্পায়ন, বাণিজ্য সম্প্রসারণ, দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে এই নীতিগত দিক নির্দেশনাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর মাধ্যমে অর্থনৈতিক পুনরুদ্ধার, দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির ভিত্তি আরও সুদৃঢ় হবে বলে আমি বিশ্বাস করি। মাননীয় স্পিকার, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের জন্য মাসিক 20,000 টাকা এবং আহতদের ABC ক্যাটাগরি অনুযায়ী যথাক্রমে 20,000, 15,000 এবং 10,000 টাকা মাসিক ভাতা প্রদানের প্রস্তাব এই বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই উদ্যোগ নিঃসন্দেহে আত্মত্যাগী পরিবারগুলোর প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতা এবং সম্মানেরও বহিঃপ্রকাশ। তবে একই সঙ্গে আমি মাননীয় অর্থমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করতে চাই আরেকটি মানবিক বিষয়ে। বিগত ফ্যাসিস্ট শাসনামলে গুমের শিকার হওয়া এমন বহু ব্যক্তি রয়েছেন যারা আজও তাদের পরিবারের কাছে ফেরত আসেননি। তাদের পরিবারগুলো দীর্ঘদিন ধরে অনিশ্চয়তা, মানসিক কষ্ট এবং আর্থিক সংকটের মধ্যে জীবনযাপন করছে। সেই সব পরিবারের দুর্ভোগ ও বাস্তবতা বিবেচনায় নিয়ে তাদের জন্য একটি উপযুক্ত ভাতার ব্যবস্থা করার বিষয়টি সরকার বিবেচনা করবে বলে আমি প্রত্যাশা করি। মাননীয় স্পিকার, বর্তমান সরকারের রাজনৈতিক অঙ্গীকারের প্রতিফলন হিসেবে এই বাজেটে নারী শিক্ষা, ক্ষমতায়ন, অর্থনৈতিক অংশগ্রহণের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মেয়েদেরকে বিনামূল্যে স্নাতক পর্যায় পর্যন্ত শিক্ষার সুযোগ সৃষ্টির উদ্যোগ কেবল একটি শিক্ষা কর্মসূচি নয়, এটি একটি দূরদর্শী রাষ্ট্রীয় বিনিয়োগও বটে, যা নারী শিক্ষার প্রসার, নারীর ক্ষমতায়ন এবং একটি দক্ষ মানবিক প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নারী উদ্যোক্তা সৃষ্টি, পাশাপাশি যুব সমাজের কর্মসংস্থান এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কল্যাণের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। বিশেষ করে পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে গৃহীত পদক্ষেপগুলো অত্যন্ত ইতিবাচক। মাননীয় স্পিকার, এই বাজেটে ভোক্তাদের উপর পরোক্ষ করের চাপ হ্রাস, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সম্প্রসারণ, তথ্য প্রযুক্তি, স্টার্টআপ এবং কৃষিখাতের জন্য গুরুত্বপূর্ণ নীতিগত সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি প্রাতিষ্ঠানিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে সাময়িক প্রকল্পের তুলনায় শিক্ষা ও স্বাস্থ্য খাতকে পদ্ধতিগত ব্যয় বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা নিঃসন্দেহে একটি ইতিবাচক এবং সময়োপযোগী পদক্ষেপ। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা সিলেট 2, বিশ্বনাথ এবং উসমানীনগর। বিশ্বনাথের 2019 সালে বিশ্বনাথ পৌরসভা ঘোষিত হয়েছে এবং অনুমোদিত হয়েছে। তারপর থেকে আজ অবধি এই এলাকার, এই পৌরসভার মানুষের জীবনমান উন্নয়ন হয়নি। তাদের নাগরিক সুবিধা বৃদ্ধি না করেই অযাচিতভাবে করের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে সাধারণ মানুষের উপর। আমি মাননীয় অর্থমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি এবং দাবি জানাচ্ছি যে এই পৌরসভায়
অতিরিক্ত বরাদ্দ প্রদানের মাধ্যমে নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্যে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা প্রবাসী অধ্যুষিত এলাকায়। সেই প্রবাসী অধ্যুষিত এলাকায় বিভিন্ন মানুষ বিদেশে বিভিন্ন কাজের জন্যে তারা বিদেশগামী হয়, কিন্তু সেই বিদেশে যায় যারা, তাদের কোনো ধরনের কোনো ট্রেনিং নাই। তারা হয়তো জমি বিক্রি করে টাকা পয়সা খরচ করে তারা বিদেশে পাড়ি জমায়, কিন্তু তাদের অভিজ্ঞতা না থাকার কারণে অনেক সময় তারা বিদেশ থেকে ফেরত আসে সর্বস্ব শেষ করে, সর্বস্ব নিঃস্ব হয়ে তারা ফেরত আসে। তাদের জন্যে যাতে এই এলাকায় বিদেশে গমনের জন্য যারা, তাদের জন্য একটি ট্রেনিং ইনস্টিটিউট স্থাপন করার বিষয়ে আপনার মনোযোগ আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমি বিশ্বাস করি যে এই বাজেটের কার্যকর বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনীতি আরও গতিশীল হবে, জনগণের জীবনমান আরও উন্নত হবে এবং একটি সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও সম্ভাবনাময় বাংলাদেশ বিনির্মাণের পথ আরও সুগম হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন বরগুনা 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ অলিউল্লাহ। জনাব মোহাম্মদ অলিউল্লাহ, আপনার সময় 8 মিনিট। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। মাননীয় স্পিকার, এই মহান সংসদে আমাকে কথা বলতে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু বর্তমানে 2026 এবং 27 অর্থ বছরের বাজেট সম্বন্ধে আলোচনা চলমান, আমাদের অর্থমন্ত্রী কিছুদিন পূর্বে বাজেট পেশ করছেন। যে বাজেট ধরা হয়েছে 9,38,000 কোটি টাকা। আসলেই আমি মনে করি, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ মনে করে, বাংলার ইতিহাসে এটা একটা শ্রেষ্ঠতম বাজেট। এ বাজেটে বিগত দিনে যত সরকার আসলে বাজেট পেশ করছেন, সেক্ষেত্রে দেখা গেছে এটা একটা গরিবদের উপরে আছর পড়ে। আর আমি মনে করি বর্তমানে বাজেটের বিভিন্ন দিক থেকে করকে মওকুফ করার কারণে গরিবদের উপরে সে ধরনের বিরূপ কোনো আচরণ পড়বে কিনা আমার জানা নেই। তবে এই বাজেটের পাশাপাশি কিছু অন্য দিকও আছে। যেহেতু জায়গায় সরকার দলীয় লোক এবং বিরোধী দলীয় লোক, এ জায়গায় মাননীয় সংসদ সদস্যরা 2 শ্রেণীতে বিভক্ত। আমি কিন্তু আসলে সরকার দলীয় না, বিরোধী দলীয় না। সেক্ষেত্রে আমি অনেক ক্ষেত্রে কিন্তু আমি এ জায়গায় আমি অবহেলিত হচ্ছি। এটা আমি অপ্রাসঙ্গিক একটু কথা বলে নেই। বিভিন্ন সময় বিভিন্ন পয়েন্টে হাত তোলার পরেও কিন্তু আমি সময় পাচ্ছি না, সামনে যেন পাই। সেক্ষেত্রে মাননীয় স্পিকার সাহেবকে আমি জোরালো অনুরোধ জানাচ্ছি। তো বাজেটের এই বিশাল, আসলে বাজেটের পক্ষে যারা কথা বলতেছেন এবং বিপক্ষে কথা বলতেছেন, যারা বাজেটের পক্ষে বিপক্ষে যারা কথা বলে, এটা আপনাদের শোনার ধৈর্য ধারণ করতে হবে, মেনে নিতে হবে। এটা হবে। আমরা তো বাজেট অনেক বড় হয়েছে এটা সমালোচনা করি না। মূলত আমাদের সবচেয়ে বড় ইশকাল হলো, আমাদের প্রশ্ন হলো, এই যে বাজেটের এক বিশাল ঘাটতি আছে 2,43,000 কোটি টাকা, এইটার যোগানটা যে আমাদের মাননীয় অর্থমন্ত্রী দিতে চাচ্ছেন বৈদেশিক ঋণের উপরে ভিত্তি করে, এ জায়গায় হলো আমাদের সবচেয়ে বড় প্রশ্ন। যেহেতু এদেশে বারবার সরকার পরিবর্তন হয়, ঋণ তো জনগণের মাথায় থেকে যায়। এখনই আমরা প্রত্যেকটা জনগণ, প্রত্যেকটা মানুষ মাথাপিছু 1 লক্ষের উপরে আমরা কিন্তু ঋণগ্রস্ত। এটার উপরে যদি আবার ঋণ নিয়ে
আবার যদি সে বাজেটটা আবার সম্পূরক করা হয়, হয়তোবা সবাই সব চিরদিন কিন্তু ক্ষমতায় থাকবেন না, কিন্তু এই ঋণের বোঝাটা কিন্তু আম জনগণের উপরই বর্তাবে। সে জায়গায় হলো আমাদের সবচেয়ে বড় কথা, বড় প্রশ্ন। তবে আমি আবার সাধুবাদ জানাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে। নিশ্চয়ই তিনি এত বড় একটা বাজেট দিয়েছে, নিশ্চয়ই তার একটা পরিকল্পনা আছেন। দোয়া করি তিনি যেন বাজেট অনুযায়ী দেশকে সামনে অগ্রসর করে নিয়ে যেতে পারেন। এই বাজেটের আয়ের দিক ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। মাননীয় স্পিকার, এ জায়গায় আর একটা আশ্চর্যের বিষয়, সেটা হইলে বাজেটের 1,27,500 কোটি টাকা আমাদের শুধুমাত্র সুদ দিতে হবে। আমরা বাংলাদেশের শতকরা 90 থেকে 92% মুসলমান। এই দেশে বারবার আমরা সুদের উপরে কেন ব্যাসেস করি, এটা আমার প্রশ্ন। আমরা কি সুদের এই করাল গ্লাস থেকে কি বেরিয়ে আসতে পারবো না? নিশ্চয়ই আমি বিশ্বাস করি বর্তমান যারা সরকার পরিচালনার দায়িত্বে আছেন, সরকারের দায়িত্বে আসার আগে আপনারা নিশ্চয়ই বলেছেন মদিনার আলোকেই আমরা রাষ্ট্র পরিচালনা করব। কিন্তু আমার প্রশ্ন হলো, যেই বাজেটের ব্যাপারে সুদকে আমি মনে করি এ জায়গায় অগ্রাধিকার দেওয়া হয়েছে, পাশাপাশি জাকাতকে এ জায়গা থেকে মাইনাস করা হয়েছে, এর দ্বারা আসলে মদিনার আলোকে রাষ্ট্র পরিচালনা করা কতটুকু যুক্তিযুক্ত, আমি সে প্রশ্নটা আমি এই মহান সংসদে রাখলাম। মাননীয় স্পিকার, এ জায়গায় শিক্ষা খাতে 15.8% এ জায়গায় বাজেট ধরা হয়েছে মূল বাজেটের। এটা একটা ইতিহাস বিরল। আমি এ জায়গায় মাননীয় শিক্ষামন্ত্রীকে আমার আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। কারণ তিনি এর আগে যখন বিএনপির আমলে শিক্ষামন্ত্রী ছিলেন, তখন আমি অধ্যয়নরত ছাত্র। ওই সময় আমরা নকলের কল্পনাও করতে পারি নাই, কিন্তু পরবর্তীতে আবার এদেশের শিক্ষা খাতে নকলের সরাসরি আবার এবছর মাননীয় শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপের দ্বারা এবছর আমি বিশ্বাস করি আবার নকল মুক্ত একটা পরীক্ষা বাংলার জমিনে হয়েছে। এই জন্য তাকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, শিক্ষা খাতে যে 15.8% যে বরাদ্দটা দেওয়া হয়েছে, অত্যন্ত পরিতাপের বিষয়। এ জায়গায় একটা বিশাল জনগোষ্ঠী কওমি মাদ্রাসা আছে। এ ব্যাপারে অর্থমন্ত্রী কওমি মাদ্রাসা শিক্ষার ব্যাপারে কতটুকু গুরুক্ষেপ করবেন জানি না। তবে এই মহান সংসদে আমি জোরালো দাবি জানাচ্ছি, কওমি মাদ্রাসা এরা কিন্তু বাংলাদেশের ভিতরে 80,000-এর মতো কওমি মাদ্রাসা আছে। এরপরে 10 লক্ষের মতো শিক্ষক আছে, কয়েক লক্ষ শিক্ষার্থী আছে। এই 80,000 মাদ্রাসায় এই কয়েক লক্ষ শিক্ষার্থীদের জন্য এই আলেম ওলামারা কীভাবে, সেটা আমরা আপনার কাছে জোরালো দাবি জানাচ্ছি। পাশাপাশি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা কিছুদিন আগে আমরা দেখেছি তারা কিন্তু জায়গায় ধর্মঘট পর্যন্ত করছে। আমি আশা করি শিক্ষামন্ত্রী স্বতন্ত্র ইবতেদায়ী যারা জাতীয়করণ চাচ্ছে, সরকারিকরণ চাচ্ছে, এদের ব্যাপারে একটা কার্যকরী পদক্ষেপ নেবেন বলে আমি বিশ্বাস করি। মাননীয় স্পিকার, আমরা জানি বিগত দিনে আমাদের এদেশে চামড়া শিল্প একটা আয়ের এক বড় মাধ্যম ছিল, কিন্তু বিগত সরকারগুলো চামড়া শিল্পকে সমূলে ধ্বংস করে দিয়েছে। আমাদের এই বাজেটে আমি বিশ্বাস করি যে আমাদের বাজেটের ভিতরে যে ঘাটতিটা রয়েছে 2,43,000 কোটি টাকা। মাননীয় সদস্য 8 মিনিট তো দেয়া হয়েছিল, আর 1 মিনিট দেয়া হলো। মাননীয় স্পিকার, আমি এই জন্য বাড়িয়ে চাচ্ছি, যেহেতু আমি সরকারি দলেরও না আর অপোজিশন দলেরও না, এই জন্য বাড়িয়ে চাচ্ছি। আর এলাকার কথা তো কিছু বলাই হলো না, তো আমি সংক্ষেপে বলতেছি। মাননীয় স্পিকার, এবছর যদি চামড়ার খাতটা সরকার যদি পুরোপুরিভাবে আগে যেভাবে চামড়াটা বিদেশে পাচার করা হতো, বিদেশে আমরা
রপ্তানি করে আমরা প্রচুর পরিমাণে বিদেশি অর্থ আমরা অর্জন করতাম, সে প্রক্রিয়া যদি অবলম্বন করা হতো, আমার মনে হয় আজকে আমাদের মাননীয় মন্ত্রী তিনি যে 2,43,000 কোটি টাকা ঘাটতি দেখাইছেন, আমার মনে হয় চামড়ার খাত থেকে সে ঘাটতিটা উঠে আসতো। মাননীয় স্পিকার, আমি আমার এলাকার কথা সংক্ষেপে বলি। আমার এলাকার ব্যাপারে, চিকিৎসার ব্যাপারে বারবার বলা সত্ত্বেও কিন্তু কোনো প্রতিকার পাচ্ছি না। কোন প্রক্রিয়ার সামনে অগ্রসর হলে হাসপাতালগুলোর সুচিকিৎসা আমরা নিশ্চিত করতে পারবো, সেটা মাননীয়। ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন মহিলা আসন নম্বর 346 মাহমুদা আলম মিতু। মাহমুদা আলম মিতু, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। মাননীয় স্পিকার, প্রথমে আমি 2026-27 অর্থ বছরে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বেশ দ্বিগুণ বরাদ্দ হয়েছে, এজন্য আমি আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীকে এবং বর্তমান সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, সরকার দলের সাংসদরা প্রায়ই বাজেট অনেক বড় বলে উচ্ছ্বাস প্রকাশ করে, তো আমি একটু বলে যেতে চাই যে মুদ্রাস্ফীতির তুলনায় কিন্তু এই বাজেট যথেষ্ট বড় নয়। মাননীয় স্পিকার, এই বাজেটের বিষয়ে কথা বলার আগে আমি একটু বলি যে আমাকে গতকালকে 2-3 জন মেয়ে ফোন করেছে, বলেছে যে আপু আপনি তো সংসদে কথা বলবেন, আপনি একটু বলবেন যে সঞ্চয়পত্রের যে মুনাফা, এই মুনাফার উপর কর দ্বিগুণ ধরা হয়েছে। তো আমি আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীকে একটু জানাতে চাই যে এই সঞ্চয়পত্রের সুবিধাভোগীদের মধ্যে আসলে অবসরপ্রাপ্ত প্রবীণ নারী, বিধবা, অসহায় নারী এবং নিম্নবিত্ত পরিবারের মানুষগুলোই আসলে থাকে এবং এদের অনেকেই এই টাকা দিয়েই ফ্যামিলি চালায়। তো মাননীয় অর্থমন্ত্রী যদি এই বিষয়টিকে আবার পুনর্বিবেচনায় নেয় তাহলে এটা দেশের মধ্যবিত্ত জনগোষ্ঠীর জন্য ভালো হবে। মাননীয় স্পিকার, বাজেট কত বড় হলো, বাজেট কত বরাদ্দ হলো, তার চেয়েও বড় বিষয় হচ্ছে বাজেট কতটা সুষ্ঠুভাবে বাস্তবায়ন হলো। 2022-23 অর্থ বছরের দিকে যদি আমরা তাকাই, স্বাস্থ্য বাজেটের কথা যদি বলি, সেখানে বরাদ্দ ছিল 36,863 কোটি টাকা, কিন্তু ব্যয় হয়েছে মাত্র 22,521 কোটি টাকা। তার মানে 40% ব্যয় হয়নি। তো বড় বাজেট দিয়ে যদি আমরা ব্যয় না করতে পারি, বাস্তবায়ন না করতে পারি, তাহলে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়। মাননীয় স্পিকার, পেশায় আমি একজন চিকিৎসক। আমি সরকার দলের মাননীয় সাংসদরা প্রায় বলেন যে আমরা শুধু সমালোচনার খাতিরে সমালোচনা করছি, তো আমি সমালোচনা করব না, আমি একটা স্বাস্থ্য বিষয়ে একটা প্রস্তাবনা দিতে চাই, কিন্তু তার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই। মাননীয় স্পিকার, বাংলাদেশের চিকিৎসকরা সীমিত সম্পদ, অপর্যাপ্ত সরঞ্জাম, ন্যূনতম সুযোগ সুবিধার মধ্যেও প্রতিদিন রোগীদেরকে চিকিৎসা দেয়। আপনি জানেন, আপনারা সবাই একটা এলাকা থেকে নির্বাচিত হয়ে এসেছেন এবং সেই এলাকার হাসপাতালের কি অবস্থা এটা অ্যাজ এ হোল আমরা সবাই জানি, এবং হাসপাতালে ডাক্তারদের রুমের কি অবস্থা, তারা কিভাবে চিকিৎসা দেয়, কত কম সরঞ্জামের মধ্যে চিকিৎসা দেয়, এটা কিন্তু আমরা জানি। কিন্তু তারপরেও অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমাদের চিকিৎসকরা প্রতিনিয়ত লাঞ্ছিত হচ্ছে, তারা কর্মস্থলে প্রতিনিয়ত শারীরিক নিগ্রহের শিকার হচ্ছে। তা আমি আপনার মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়কে একটু জানিয়ে রাখতে চাই বা আমি অনুরোধ করতে চাই যে তারা যেন এই যে চিকিৎসক সুরক্ষা আইন, যেটা নিয়ে অনেকবার কথা চলেছে, এটার ব্যাপারে আবারও একটু এটার ব্যাপারে বাস্তব পদক্ষেপ গ্রহণ করেন। মাননীয় স্পিকার, রাজনীতিতে যুক্ত হওয়ার আগে আমি পেশাগত জীবনের পাশাপাশি ফ্রি চিকিৎসা দিতাম গর্ভবতী নারীদের। তা আমি যখন রাজনীতিতে আসি তখন তারা আমাকে প্রশ্ন করেছে, আপু আপনি তো চলে যাচ্ছেন, আমি প্রায় 30,000 গর্ভবতীদের চিকিৎসা দিয়েছি, বিনামূল্যে পরামর্শ দিয়েছি, তা আপনি তো চলে যাচ্ছেন, এখন তো আমরা এই সুবিধা থেকে বঞ্চিত হব। তখন আমি তাদেরকে কথা দিয়ে এসেছিলাম এবং খুব বড় গলায় আমি কমেন্টও করতাম যে আমি যদি নীতি নির্ধারণী পর্যায়ে যাই বা আমি যদি সংসদে যাই, আমি এমন নীতি বাস্তবায়ন করব যেখানে বাংলাদেশের 30,000 নয় 30 লক্ষ মায়েরা নিরাপদে সন্তান প্রসব করতে পারবে। তো মাননীয় স্পিকার, অত্যন্ত দুঃখের সাথে জানাতে হয়, খুব আবেগীয় বিষয় আমাদের নারীদের জন্য, বাংলাদেশে প্রতি বছর 3.5 থেকে 4,000 নারী সন্তান প্রসব করতে গিয়ে মারা যায়। এর চেয়ে দুঃখজনক একটা দেশের জন্য কিছু হতে পারে না। মাননীয় স্পিকার,
এই মারা যাওয়ার পিছনে একটা কিছু কারণ রয়েছে। তার মধ্যে দেখা যায় যে WHOর যে নিয়ম সে অনুযায়ী একজন নারীকে 8 বার অ্যান্টিনেটাল চেক আপ করার কথা। বাংলাদেশে মাত্র 5% নারী 8 বার চেক আপ নেয়, এবং 4 বার হলেও আমরা স্ট্যান্ডার্ড বলি বা ধরে নেই যে ওকে, সে 58% নারী এই 4 বারও নেয় না। এতে কি হয়? দুর্বল মানব সম্পদ তৈরি হয়। এই যে হামে এতগুলো শিশু মারা গেল, এদের সাথে কিন্তু এই যে গর্ভ অবস্থায় একটা অপুষ্টির একটা সম্পর্ক মাননীয় স্পিকার থেকে যায়। তো আমি আপনার মাধ্যমে আমি বরাবরই বলেছিলাম যে আমি এমন স্বাস্থ্যনীতি চাই যেই স্বাস্থ্যনীতিতে একজন মা যখন প্রসব বেদনায় কাঁদবে, রাষ্ট্র তার হাত ধরবে। এবং পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কা এই কাজটা করে। শ্রীলঙ্কা মাতৃমৃত্যুর হারকে ঈর্ষণীয় পর্যায়ে কমিয়ে এনেছে। সেই শ্রীলঙ্কার কাছাকাছি আমি একটা মাননীয় সদস্য, আপনার সময় শেষ। আমি আপনাকে আরো 3 মিনিট বাড়িয়ে দিলাম। স্পিকার, এই মহিলা সাংসদ হিসেবে সংরক্ষিত আমরা কিন্তু এখানকার সবচেয়ে আদরের। 3 মিনিটের জায়গায় আমি চাইলে আরেক মিনিট আপনি আপনার পক্ষ থেকে দিতে পারেন স্পিকার। তো আমি প্রস্তাব করছি যে স্পিকার, মাতৃস্বাস্থ্য বেনিফিট প্যাকেজ, এটা একজন মায়ের জন্য 50,000 টাকার একটা প্যাকেজ, এটা চালু করার জন্য আমি এখানে স্বাস্থ্যমন্ত্রীও নেই, প্রতিমন্ত্রীও নেই, আমি বারবার খেয়াল করছিলাম, এবং আমি একজন বিরোধী দলের নারী সদস্য। আমার এই গুরুত্বপূর্ণ কথাটি, এবং এই খুবই গুরুত্বপূর্ণ এবং আবেগময় একটা জায়গা নারীদের জন্য, এই কথাটি আমার সংসদ যারা আছেন তারা নেবেন কি না, আমি এটা নিয়ে, তারা নাই, আমি তারপরেও বলছি। এবং এটা কিন্তু দেশের জন্য, এবং আমি রাজনীতিবিদ নই, আমি জুলাইয়ের পরে এসেছি এবং আমি মানুষের জন্য কাজ করতে চাই। এটা একটা বড় জায়গা। এটা যদি আমাদের মায়েদের জন্য এরকম বেনিফিট প্যাকেজ নেওয়া হয়, আমরা একটা সবল মানব সম্পদ তৈরি করতে পারবো। এর মধ্যে কি কি থাকবে মাননীয় স্পিকার? আমাদের মায়েরা মারা যায় মূলত হোম ডেলিভারি করার কারণে। 30 লাখ গর্ভবতীরা, প্রতি বছর আমাদের 30 লাখ গর্ভবতী মা হয়, এর মধ্যে 10 লাখ মা বাসায় ডেলিভারি করে, তারা হাসপাতালে আসতে চায় না। এই প্যাকেজের মধ্যে আমি 8টি এনসি চেক আপ বা 4টি এনসি চেক আপ ন্যূনতম, এবং একটা পুষ্টির প্যাকেজ, এবং প্রসব পরবর্তী সেবাটাও আমি নিশ্চিত করতে চাই। স্পিকার, আমি আপনার একটু দৃষ্টি আকর্ষণ করছি, এই প্যাকেজের জন্য নতুন কোনো অর্থ বাস্তবায়নের দরকার নাই বা বরাদ্দের দরকার নাই। যেই বরাদ্দ প্রতি বছর ফেরত যায়, সেই বরাদ্দ দিয়ে আমরা বাংলাদেশের নারীদেরকে নিরাপদ প্রসব ব্যবস্থা করে দিতে পারি। এবার একটু ট্রেজারি বেঞ্চের দিকে একটু আপনার অনুমতি নিয়েই বলছি। স্পিকার, সরকার অনেক ভালো ভালো নারী বান্ধব প্রজেক্ট নিয়েছেন এবং আমি এটাকে সাধুবাদ জানাই, কিন্তু আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই যে ওখানে 37 জন নারী আর এখানে আমরা 13 জন নারী, অথচ টিআর কাবিখার বরাদ্দে আমরা মাত্র 13 জন বঞ্চিত হলাম। স্পিকার, অত্যন্ত দুঃখের সাথে এবং বিনয়ের সাথে অথবা জনগণকে আমি জানাতে চাই, যেই সরকার তার সামনের চেয়ারে বসা নারীদের সাংবিধানিক অধিকার রক্ষা করে না, সমান চোখে দেখে না, সেই সরকার কিভাবে সারা বাংলাদেশের নারীদের অধিকার রক্ষা করবে? স্পিকার, বলতে চাই না, তারপরে বলতে হয়। এর মধ্যে বাংলাদেশে অনেক বড় বড় মিরাকল ঘটে গেছে এবং আমাদের মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রীর উপজেলায় যেই কাজ হয়েছে সেটা অন্যান্য। মাননীয় স্পিকার, আমাকে 2 মিনিট দিতে হবে। আমি আগেই বলেছি, আমরা সংরক্ষিত আসনের নারীরা, আমরা এখানকার সবচেয়ে স্নেহের এবং আমাদের অধিকারও অনেক বেশি। প্রতিমন্ত্রীর আমি একটু বলে যাই। মাননীয় স্পিকার, 2 মিনিট এলাকা নিয়ে বলতে চাই। আপনার তো সময় শেষ হয়ে গেছে। আপনার বক্তব্য নিশ্চয়ই শুনেছেন সকলেই। আচ্ছা, লাস্ট 1 মিনিট। থ্যাংক ইউ। ঠিক আছে স্পিকার, আমার এলাকা হচ্ছে কাঠালিয়া, আমার আসন হচ্ছে জালকাঠি 1, কাঠালিয়া উপজেলা। এখানে ওখানকার নির্বাচিত এমপিও আছেন। তো আমাদের সবারই একটা দাবি, কাঠালিয়া উপজেলার যে হাসপাতালটি, এটি হচ্ছে কাঠালিয়া উপজেলা থেকে 10 মাইল দূরে এবং মাত্র 2টি ইউনিয়নের লোক যারা আছে তারা ওই স্বাস্থ্য কেন্দ্রের সুবিধা ভোগ করতে পারে, কিন্তু মেইন উপজেলায় কোনো হাসপাতাল নাই। আমি আপনার মাধ্যমে এটা এই জায়গায় একটা হাসপাতাল নির্মাণের জন্য আমি অনুরোধ করব। পাশাপাশি
আমাদের রাজাপুর উপজেলায়ও কোনো স্বাস্থ্যকেন্দ্রে কোনো সরঞ্জামাদি নাই। আমি এটাকে এই ব্যাপারে আপনার মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। ম্যাম স্পিকার, আমি 2 মিনিট চেয়েছিলাম। থ্যাংক ইউ, আপনাদেরকে ধন্যবাদ। আজকে সংসদে প্রথম বক্তব্য। আর আপনি একটা কথা বলেছেন মাননীয় স্পিকার, যে এটা শাহবাগ না, আমরা কিন্তু শাহবাগ থেকেই উঠে এসেছি মাননীয় স্পিকার, এবং শাহবাগের সত্তা নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। আপনাকে ধন্যবাদ ম্যাম স্পিকার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। শাহবাগের সত্তা সবকিছু আমাদের ঠিক থাকতে হবে, বাট নর্মটা রাখতে হবে পার্লামেন্টের। অসংখ্য ধন্যবাদ। একটু বসেন, একটু বসেন। আলোচনায় অংশগ্রহণ করবেন মহিলা আসন নম্বর 349 সুলতানা জেসমিন। সুলতানা জেসমিন, আপনার সময় 8 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আমি ধন্যবাদ জানাই আমাদের সংসদ নেতা, আমার শহীদ এবং আমার সহযোদ্ধাদের, যাদের আন্তরিক সহযোগিতা এবং প্রার্থনায় আমার আজকের নতুন পরিচয়। মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরের এই বাজেট যখন ঘোষণা করা হয়, তখন আমাদের মাথাপিছু ঋণের পরিমাণ 654.90 মার্কিন ডলার, যার আর্থিক বাংলাদেশি টাকা যেটা কনভার্ট করলে 79,898 টাকা। সরকারি ঋণের পরিমাণ 78 বিলিয়ন। সরকারি এবং বেসরকারি ঋণ উভয় মিলিয়ে 113 বিলিয়ন, যার বাংলাদেশি টাকায় মূল্য হচ্ছে 24 লাখ কোটি টাকা। অর্থাৎ আমাদের যে বাজেট, এই বাজেটের দ্বিগুণেরও বেশি কিন্তু আমাদের মাথায় ঋণের বোঝা। ঠিক এই সময় আমাদের অর্থমন্ত্রী পরিকল্পনা করেছেন এর মধ্য থেকে 22,500 কোটি টাকা ঋণের যে সুদ পরিশোধ করবে, 46,000 কোটি টাকা যে ঋণের যে আসল পরিশোধ করবে। পরিচালন ব্যয়ের জন্য তিনি নির্ধারণ করেছেন 6,21,925 কোটি টাকা, এবং উন্নয়ন ব্যয়ের জন্য তিনি বরাদ্দ রেখেছেন 3,16,75 কোটি টাকা। নিঃসন্দেহে বাংলাদেশের প্রেক্ষাপটে এই যে পরিকল্পনা, এটি শুধু দুঃসাহসিকই নয়, বরং সুপার চ্যালেঞ্জিং একটি বিষয়। তবে আমি বিশ্বাস করি এবং আস্থা রেখে পরিপূর্ণভাবে অবশ্যই বাংলাদেশের ক্ষেত্রে উনি রিস্ক অ্যাসেসমেন্ট করেই এই বাজেটটা প্রণয়ন করেছেন। মাননীয় স্পিকার, ইনফ্লেশন ইন এভরি ফিসক্যাল ইয়ার, দিস ইজ দ্য গ্লোবাল নর্মস। বাট আমাদেরকে কি মাথায় রাখতে হয়, যখন আমরা প্রত্যক্ষ করের কথা চিন্তা করি, যা প্রস্তাবিত যে রাজস্বের 1/3, অর্থাৎ আমরা যখন বাজারে শপিং করতে যাই, কোনো একটা আউটলেট থেকে কোনো একটা ড্রেস কিনি, কিংবা যখন রেস্টুরেন্টে খেতে বসি, খাবার পরে আমরা যেই টাকাটা সরাসরি নিজেরাই পরিশোধ করি, এটাই প্রত্যক্ষ কর। এইখানে সব থেকে বড় যে গ্যাপটা থেকে যায় মাননীয় স্পিকার, তা হচ্ছে আমরা ট্যাক্সটা ঠিকই দিচ্ছি অ্যাজ এ কনজিউমার, কিন্তু এই টাকাটা সরাসরি সরকার রাজস্বের খাতে আসছে কিনা তা কিন্তু আমাদের নিশ্চিত হওয়ার সুযোগ একেবারেই কম। কারণ আমাদের কোনো সেন্ট্রাল কোনো অ্যালাইনমেন্ট নাই। কারণ অনেক সময় আমরা দেখি, যখন আমরা বলি যে আমাকে একটু ডিসকাউন্ট দেওয়া হোক, তখন তারা কিন্তু ট্যাক্সের টাকা থেকে ডিসকাউন্টটা করে দেয়। যদি ট্যাক্সটা সরাসরি সরকারকে দেওয়া হয়, তাহলে এই ডিসকাউন্টটা কিভাবে আসার কোনো সুযোগ কিন্তু বাস্তবে নাই। এবং যদি পরোক্ষ করের কথা বলি, যেটা 2/3 চিন্তা করা হয়েছে, পরিকল্পনা নিয়ে আসা হয়েছে, সেখানে সব থেকে বড় গ্যাপ যেটা থেকে যায়, জনমানবে কিন্তু মানুষের জীবনে কিন্তু এইটার প্রভাব সব থেকে বেশি পড়ে। যে দ্রব্যমূল্যের যে স্ফীতি, সেটা কিন্তু এখানে প্রভাবটা সব থেকে বেশি। যদিও সরকার চিন্তা করেছে 3.4%-এর মধ্যে মুদ্রাস্ফীতি আটকে রাখার চেষ্টা করবে, বাট যদি সেটা রাখতে পারে, নিঃসন্দেহে অত্যন্ত চমৎকার একটা উদ্যোগ হবে এবং সরকার সব থেকে বড় সাফল্যের জায়গায় সেটা হবে। এখন আমরা বলছি, অত্যন্ত তুষ্ট আছি যে বাজেট ঘোষণার পরে এখন পর্যন্ত কোনো বিরোধী দলের কোনো মিছিল হয়নি, কিন্তু বাজেট যখন ইমপ্লিমেন্টেশন হবে, তখন যে দামটা বাড়বে না, আমাদের সেই নিশ্চয়তা কিন্তু দরকার। মাননীয় স্পিকার, টুডে আই এম হিয়ার not just to represent more than 50% of the nation, even representing the largest
demographic of the Bangladesh. আমাদের ডেমোগ্রাফির দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখি 15 থেকে 64 বছর বয়সী যে কর্মক্ষম জনশক্তি আছে সেই সংখ্যা 63.7%। আমাদের এক্সট্রিম ডেমোগ্রাফিক যদি হারভেস্ট করতে চাই সেই সময়টা ছিল কিন্তু 2010 থেকে 2030 সাল পর্যন্ত। আমরা অলরেডি 15 বছর কিন্তু লস করে ফেলেছি, সামনে আছে আমাদের আর 5 বছরের মতো সময়। যদি এই 5 বছর খুব চমৎকারভাবে এবং পরিকল্পিতভাবে ব্যবহার করতে না পারি, 2050 সালের পরে এসে আমাদের টোটাল ডেমোগ্রাফি যেটা আছে তা কিন্তু সেখানে কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা 50%-এর নিচে নেমে আসবে। বার্ধক্যের যে বোঝা জাপানের মতো আমাদের উপর চেপে বসবে। সেই সময় যে আমাদের প্রস্তুতির জন্য এই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড তার ম্যাক্সিমাম হারভেস্ট করতে হবে। আমরা জানি বিএনপি সরকার বরাবরের মতো শিক্ষাখাতে সর্বোচ্চ ব্যয় নির্ধারণ করেছেন, কিন্তু এখানে দারুণ দারুণ সব প্রপোজালও এসেছে, যেমন 1 টিচার 1 ট্যাব, মিড ডে মিল। বাট কোশ্চেন ইজ হিয়ার, এইটা কি আসলে শুধু আমাদের যে বর্তমান এক্সিস্টিং যে শিক্ষা ব্যবস্থা আছে তার ভিত্তিতে কি ব্যবহার করা হবে, নাকি শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন নিয়ে আসা হবে, স্পেশালি প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে? আমাদের প্রাইমারি যে শিক্ষার্থী যারা আছে পিঠে একটা বড় ব্যাগের বোঝা এবং তার জ্ঞানের দিকে খুব পণ্ডিত। অ্যাজ এ রেজাল্ট সিভিক যে সেন্স যেগুলো আছে সেই শিক্ষাগুলো প্রপারলি না দেওয়ার কারণে যারা যখন বড় হয় সরকারের বিভিন্ন দপ্তরগুলোতে বসে তখন তারাই হয়ে যায় মনস্টার। আমরা যে করাপশনের কথা বলি সেই করাপশনের সূতিকাগার কিন্তু যদি নিরোধ করতে হয় আমাদের শুরুতে শিক্ষা খাতে ফোকাস করা দরকার। এবং সেই ক্ষেত্রে আমি প্রত্যাশা করব এই সরকারের এই যে বাজেটটা আছে শিক্ষা খাতের সর্বোচ্চ যে বাজেট, এই বাজেটের ম্যাক্সিমাম যেন ব্যবহার করা হয় প্রাইমারি শিক্ষার একটা রিনোভেশনের ক্ষেত্রে। মাননীয় স্পিকার, আপনি জানেন বিগত ফ্যাসিস্ট সরকারের 21টি মন্ত্রণালয় সরাসরি ভোকেশনাল এডুকেশন নিয়ে কাজ করত। আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যদি হারভেস্ট করতে হয় আমরা জানি আমাদের যে ম্যানফোর্স রয়েছে সেখানে রয়েছে আনস্কিল্ড ম্যানফোর্স, মোস্টলি রয়েছে সেমি স্কিল্ড জনগোষ্ঠীর একটা অংশ। আমাদের যে ঋণের বোঝা এবং আমাদের যে পরিচালন ব্যয় এবং সেখানকার যে চাহিদা এবং ভবিষ্যতের জন্য আমাদের যে ডেভেলপমেন্ট যে প্ল্যান সেই প্ল্যানের ক্ষেত্রে কিন্তু এই বৈদেশিক কারেন্সিটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের জনগোষ্ঠীর একটা বড় অংশ এক্সপোর্ট করতে পাঠাচ্ছি ঠিকই, কিন্তু সেখান থেকে আমাদের আউটপুটে কতটুকু আসছে এবং সেই আউটপুট না আসার একটা বড় কারণ কিন্তু আনস্কিল্ড ডেমোগ্রাফিক। পৃথিবী যেখানে ছুটছে শুধু স্কিল্ড না, তারা এখন কিন্তু এক্সপার্ট ডেমোগ্রাফিকের দিকে আগাচ্ছে, কিন্তু আমরা কিন্তু এখনো আনস্কিল্ড ডেমোগ্রাফিতে রয়ে গেছি। আপনার মাধ্যমে আমার প্রস্তাবনা, যদি সম্ভব হয় এই 21টি মিনিস্ট্রি বা বর্তমান সরকারের আন্ডারে সম্ভবত 14টা মিনিস্ট্রি কাজ করছে, এদেরকে অ্যাকোমোডেট করে একটি স্বতন্ত্র কারিগরি শিক্ষা মন্ত্রণালয় করা যায় কিনা, যার মাধ্যমে আমাদের ডেমোগ্রাফিককে আরও স্কিল্ড, সেমি স্কিল্ড থেকে স্কিল্ড এবং স্কিল্ড থেকে এক্সপার্টে কনভার্ট করা হবে, যাতে আমরা ম্যাক্সিমাম ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হারভেস্ট করতে পারি। মাননীয় স্পিকার, আমি আপনাকে বিশেষ ধন্যবাদ জানাই সংসদীয় কমিটির একজন সদস্য হিসেবে আমাকে চায়না সাউথ এক্সপো ফোরাম 2026 তাতে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য, যেখানে আমি 2024 সালেও সেম ফেয়ারটাতেই ছিলাম অ্যাজ এ পার্টিসিপেন্ট হিসেবে, অ্যাজ এ ভিজিটর। বাট এই বছরে আমার অভিজ্ঞতা ছিল সম্পূর্ণ ভিন্ন। 2024-এর যে যখন ছিলাম তখন দেখেছিলাম আমাদের বাংলাদেশি প্যাভিলিয়নটা একেবারেই খালি, শূন্যই বলা যায়। সেখানে আমাদের যারা উদ্যোক্তা অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে। ধন্যবাদ মাননীয় সদস্য, টাইম শেষ হয়ে গেছে। 1 মিনিটের মধ্যে শেষ করেন দয়া করে, প্লিজ 1 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমরা দেখেছিলাম সেই সময়টাতে তাদের যে পেমেন্ট সিস্টেম একটা প্রবলেম ছিল, ম্যাক্সিমাম ওখানে ক্যাশলেস পেমেন্ট, আমাদের প্রপার কোনো কিউআর কোড ছিল না যার মাধ্যমে উইচ্যাট পেমেন্ট অথবা আলিপে তারা করতে পারে। ইভেন প্যাকেজিং সিস্টেম যদি একটু মানে ভালো করা হয় তাহলে কিন্তু আমাদের প্রোডাক্টের মান আরও বেড়ে যায়, ভ্যালুটা আরও অ্যাড হয়। সেখানে ম্যাক্সিমাম যারা আছে তারা চাইনিজ, সো তাদের একজন ট্রান্সলেটর দরকার ছিল, যেখানে প্রচুর বাংলাদেশি স্টুডেন্টরা আছে। সো এই যে কমিউনিকেশনগুলো আমাদের 4 মাসের সরকার হতে সেই বিষয়গুলোতে পুরোপুরি ফোকাস করতে পারেনি, বাট আশা করি ভবিষ্যতে এই ব্যাপারগুলো
সামনে গিয়ে নিয়ে আমাদের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে সক্ষম হবে। আমরা যে ক্রিয়েটিভ ইকোনমির কথা বলছি, সেই ইকোনমি এভাবেই সাকসেস হবে। সর্বশেষ আমি একটা হাদিস দিয়ে শেষ করতে চাই, যেখানে বলা হয়েছে খরচের ব্যাপারে মধ্যম পন্থা অবলম্বন করা জীবনযাপনের অর্ধেক, আর সুন্দর প্রশ্ন জ্ঞানের অর্ধেক।